বিএনপির এই পুরা প্ল্যানটা প্রথম থেকে শুরু করে মানে জুলাই অভ্যুত্থানের পরে আমি দেখেছি এটা খুব মেটিকুলাসলি ডিজাইন করা প্ল্যান। কারণ এই অভ্যুত্থানে ছাত্র জনতা কী করেছে, যেটা 71-এও করেছিল, 91-এও করেছিল, সেটা হলো বাংলাদেশের যে আপনার এস্টাবলিশড এলিট স্ট্রাকচার সেটাকে ভাঙার চেষ্টা করেছে। এই এলিট স্ট্রাকচারের ভিতরে কারা আছে? আছে আপনার সিভিল ব্যুরোক্রেটিক, সিভিল মিলিটারি, আপনার আর্মি, ব্যুরোক্রেসি, আপনার পার্ট অফ দি সুশীল সমাজ, পার্ট অফ দি গণ অভ্যুত্থানের লোক, যারা আপনার জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করে নিজেদের স্বার্থ উদ্ধার করে। এই এলিট স্ট্রাকচারকে ভাঙার চেষ্টা করেছিল এই জুলাই অভ্যুত্থান, ভাঙতে পারে নাই। কারণ যেটা হয়, এই এলিট স্ট্রাকচার প্রথমে একটুখানি থতমত খেয়ে যায়, তারপরে তারা রিগ্রুপিং করে, নতুন করে রিগ্রুপিং করে, এবং রিগ্রুপিং করে জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দেয়। এটা অনেক জায়গায় হয়েছে, ইজিপ্টে হয়েছে রিসেন্টলি, টিউনিশিয়া ফর দি টাইম বিং আপনার কিছুটা সাকসেস হয়েছিল, তারপরে তারা আবার সেই সাইকেলে ফেরত গেছে। সাকসেসফুল গণ অভ্যুত্থান, সাকসেসফুল রেভলিউশন করতে হলে এই এলিট স্ট্রাকচারের ভিতর থেকে অন্তত কিছু অংশ তাদের সঙ্গে আইডেন্টিফাই করতে হয়। এটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট। এমনকি যে ফ্রেঞ্চ রেভলিউশন সেই সময় যখন হয়েছিল, তখন কিন্তু কিং বা রাজা মনার্কের একটা অংশ, বিশেষত ইন্টেলেকচুয়াল এবং তার প্যালেস গার্ডের ভিতরে রেভলিউশনের আপনার অংশ নিয়েছিল। বাংলাদেশে সেটা হয় নাই। সুতরাং যে মুজিব তালুকদার, এটা মুক্তিযুদ্ধের পরেও হয় নাই, মুক্তিযুদ্ধ 71-এর মুক্তিযুদ্ধের পরেও কিন্তু এটা হয় নাই। জনগণ কিন্তু তাদের রাষ্ট্র ক্ষমতা ফিরে পায় নাই। পশ্চিম পাকিস্তানের এলিটস ওয়ার ডিপ্রেসড বাই দি বেঙ্গলি এলিটস, মিডল ক্লাস এলিটস, যার ফলাফল আমরা দেখেছি। আমি খুব গভীর উদ্বেগের সঙ্গে যে জিনিসটা অবজার্ভ করছি, যে এই মেটিকুলাস ডিজাইনটা কোথা থেকে আসলো। বিগিনিং ফর যে চুপ্পুকে সরানো যাবে না, চুপ্পু থাকবে কেন? চুপ্পু কেন থাকবে? চুপ, যেখানে আপনার প্রাইম মিনিস্টার পালিয়ে গেছে, সবাই পালিয়ে গেছে, সংবিধানই নাই, তো সেখানে আবার চুপ থেকে আসলো। আবার সেই পুরনো ধারায় ফিরে যাওয়ার একটা অ্যাটেম্প্ট। সেখান থেকে শুরু করে আমি মনে করি পুরা জিনিসটা মেটিকুলাসলি ডিজাইন করা হয়েছে। এবং সেখানে আপনার ফরিদাপা কিছু মনে করবেন না, আপনার প্রফেসর ইউনূসের সরকারের ভিতরে থেকে একদল উপদেষ্টা এটার অংশ ছিল যে আপনার বিএনপিকে ক্ষমতা দিতে হবে, এবং ক্ষমতা দিতে হবে 2/3 দিয়ে। কি এক্সকিউজ? উগ্রবাদীদেরকে থামাতে হবে, উগ্রবাদীদেরকে আপনার প্রতিহত করতে হবে, যেটা 1/11-এও আমরা দেখেছি যে আপনার তখন বিএনপি জামাতকে ঠেকাতে হবে, এখন হলো উগ্রবাদীদেরকে ঠেকাতে হবে। এই মেটিকুলাস প্ল্যানটা কোথা থেকে এসেছে আমি জানি না, তবে আমার মনে হয় এটার কিছু বিদেশি অরিজিন আছে। কারণ প্রফেসর ইউনূসের সরকার অথবা আমাদের দেশে একটা সত্যিকারের গণতন্ত্র ফিরে আসুক, যেখানে আমরা মাথা তুলে দাঁড়াবো, সেটা আমাদের অনেক প্রতিবেশী রাষ্ট্রই পছন্দ করে না। এবং আমরা জানি বৃহৎ শক্তিরা ছোট ছোট দুর্বল দেশের ভিতরে কীরকম করে তাদের নিজেদের সরকারকে বসাতে চায়। ইরানে বসাতে গেছিল অবশ্য, আজকে যে খবর পেলাম যে সাকসেসফুল হয় নাই আমেরিকা, তবে আমেরিকা বহু জায়গায় এটা করেছে, বৃহৎ শক্তিগুলো এটা করে। এবং সেই বৃহৎ শক্তির যে সমস্ত ডিজাইনকে প্রতিহত করতে হলে যে জাতীয় রেসিলিয়েন্স জনগণের ভিতরে আছে, সেটা আমরা এখনও ডেভেলপ করতে পেরেছি কিনা আমি জানি না। কারণ একটা কাঠামোগত দুর্বলতা বাংলাদেশে আছে, যেটা ইরানের রেভলিউশনে বা ইরানের যুদ্ধের সময় আমরা দেখলাম না। এই কাঠামোগত দুর্বলতাটা আমাদের ভিতরে আছে। তবে আমি এই বলে শেষ করব যে আমাদের সামনের পথ খুব অত্যন্ত ডিফিকাল্ট। আমরা আর একটা জুলাইয়ের কথা বলছি, এই যে এলিট স্ট্রাকচার, এটাকে প্রতিহত করা। আপনি দেখেন, ফরিদা বলতে পারবে অনেক অদার দেশ প্রফেসর ইউনূস করেছেন, যেখানে দুর্বল ছিল সেগুলো কিন্তু আমলাদের প্রেশারে উনি করেছেন। যেরকম পুলিশ কমিশনটা, পুলিশ কমিশন, মানবাধিকার কমিশন, অ্যান্টি করাপশন, মানে যেসব জায়গায় আমলারা আপনার টাকা পয়সা বানাতে পারবে, এবং সেইখানে কিন্তু তারা হাত দিতে দেয় নাই। আর তারপরে আপনার যেটা আমাদের মিলিটারি রিফর্ম হওয়ার কথা ছিল, সেই রিফর্ম তো প্রফেসর ইউনূস করতে পারে নাই, উনি তো কমিশনই করতে পারে নাই। অথচ বাংলাদেশের আর্মির রিফর্ম হওয়াটা অত্যন্ত জরুরি।
বাংলাদেশের ডিজিএফআই এখন পর্যন্ত জার্নালিস্টদেরকে হুমকি দিয়ে বেড়াচ্ছে। কোনো লোক যদি আপনার বিপক্ষে কথা বলে তাদেরকে ফোন করে হুমকি দিচ্ছে। তো পরিবর্তনটা কোথায় হয়েছে? আপনি তো ওখানে রিফর্মই আনতে পারেন নাই। এই সরকার প্রথমে এসে আইসিটি চিফ এক্সিকিউটিভকে সরিয়ে দিল, এবং যেনাকে দিল তেনা আমাদের দলীয় লোক। উনি এসেই বললেন যে আমি সমস্ত যেগুলি রায় হয়েছে ওগুলি আমি আবার রিভিউ করব। তার মানে কি? রিভিউ করবে কেন তুমি আবার? তার মানে সে শাস্তি কমিয়ে দেবে, কাউকে ছেড়ে দেবে। তারপরে আমরা যেটা শুনেছি যে আপনার উত্তরপাড়া বা অদৃশ্য শক্তি বলেছে যে যাদের বিরুদ্ধে অ্যাকিউজেশন আছে 17 জন যারা গুম খুন করেছে, আর্মির ভিতর থেকে আয়নাঘর করেছে, তাদেরকে ইনডেমনিটি দেওয়া হবে, তাদেরকে জামিন দেওয়া হবে। এই জাতীয় সমঝোতার কোথাও কানে এসেছে আমাদের। সুতরাং আমি যেটা দেখছি সংবিধান, ওর নাম কি, পার্লামেন্টে, সেটা আর কিছুই না, রিফ্লেকশন অফ দ্য এলিটস অফ দিস কান্ট্রি হু ওয়ান্ট টু রান দিস কান্ট্রি দ্য ওয়ে দে ওয়ান্ট টু। গণভোট বাতিল যদি হয়, গণভোটের বাতিলের সঙ্গে সঙ্গে নির্বাচনও বাতিল, এটা হলো সাফ কথা। আর একটা জিনিস, ওনারা যে গ্রাউন্ডে গণভোটকে বাতিল করতে চাচ্ছেন, যে পার্লামেন্টারি সভারেনিটি, তার উপরে কোনো গণভোট থাকতে পারে না। এটা উনি ব্রিটেনের এক্সাম্পল নিয়ে আসেন, যেখানে আপনার সংবিধান কোনো লিখিত নয়। ওখানকার যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের থেকেই কিন্তু সংবিধান, ওইটা হলো কতগুলি কনভেনশন, নর্মস এবং পার্লামেন্টের আপনার জারি করা কিছু স্ট্যাটুট দ্বারা ব্রিটেনের সংবিধান। এখন সেই জন্য সেখানে এই ডক্ট্রিন, সভারেনিটি অফ দি পার্লামেন্ট, এই ডক্ট্রিনটা প্রথমে ব্রিটেনে আপনার এস্টাবলিশড হয়েছে। কিন্তু এই কথাটা, সুতরাং সংবিধানে আপনার গণভোটের কথা নাই। গণভোটের ভার্ডিক্ট কি সংবিধান মেনে নেবে পার্লামেন্ট? এটা তো আইনগতভাবে সম্ভব না। কিন্তু ব্রিটেনে আজ পর্যন্ত যত হয়েছে, গণভোট হয়েছে, সবচেয়ে শেষটা হয়েছে ব্রেক্সিটের উপরে, যে ব্রিটেন আপনার ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে কি থাকবে না, সেটার উপরে একটা গণভোট হয়েছিল। সেই গণভোটে যারা থাকবে তাদের সংখ্যা কম ছিল, হেরে গেছিল তারা, কিন্তু ডিফারেন্সটা ছিল অনলি 3%। কিন্তু যদিও ওখানে সভারেনিটি অফ পার্লামেন্টের ডক্ট্রিন ওখানে এস্টাবলিশড, পার্লামেন্ট এই ভার্ডিক্ট মেনে নেয়, যেটা লিগালি বাইন্ডিং না। কিন্তু যারা জনগণ, তাদেরকে তারা বলেছিল কনস্টিটিউয়েন্টস বা জনগণ, তারা হলো সুপ্ত, মানে সুপ্ত গুপ্ত না, মানে সুপ্ত, ডরমেন্ট, তারা ডরমেন্ট। এবং তারা যখন জেগে ওঠে কোনো ভার্ডিক্ট দেয়, সেটা মেনে নিতে হবে পার্লামেন্টের, কারণ তা না হলে দেশে ইনস্টেবিলিটি হবে। সুতরাং সুপ্রিমেসি অফ দি পার্লামেন্ট বলাটা, যেখানে জনগণ রায় দিয়ে দেয়, সেটা লিগালি বাইন্ডিং। আর একটা জিনিস স্যার সালাউদ্দিনের একটুখানি বোধ হয় মানে উনি বলেন, উনি আইনের উপর বেশি জোর দেন, তাই না? আইন নিশ্চয়ই দরকার, কিন্তু আইনের পাশাপাশি যে জিনিসটা কনস্টিটিউশনাল প্রসেসের ভিতর দিয়ে আসে, সেটা হলো কনস্টিটিউশনাল স্পিরিট। মানে কনস্টিটিউশনটা আমি কেন করেছি? মানুষের জন্য করেছি, মানুষের কল্যাণের জন্য করেছি। তখন মানুষের চাওয়া পাওয়াটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। এটা হলো একটা এস্টাবলিশ ফ্যাক্ট, যে আপনার সংবিধানের আইন যেরকম প্রয়োজন হয়, সেরকম আইন মানুষের জন্য আইন নয়। সুতরাং স্ট্রিক্টলি আপনি যদি আইনের ইন্টারপ্রিটেশন দেন, সেটা ধোপে টেকে না। তারপরে উনি আপনার দেন, কনস্টিটিউশন হলো সুপ্রিম, কনস্টিটিউশনে এটা নাই, তাহলে হবে না। এখানেও কিন্তু যখন রিটেন কনস্টিটিউশনগুলি আসলো, এবং বিভিন্ন জায়গায় যেখানে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি ডিক্লেয়ার করা হলো, যেরকম বাংলাদেশে তো পার্লামেন্টারি সুপ্রিমেসি নাই, এখানে কনস্টিটিউশন সুপ্রিম। কিন্তু কনস্টিটিউশনে কিন্তু দায়বদ্ধ আপনার লোকের ভার্ডিক্টকে মেনে নেওয়া। সুতরাং উনি যে সমস্ত আর্গুমেন্ট দিচ্ছেন, ওটা যদি আপনার ব্রিটেনের আসল কনস্টিটিউশনাল এক্সপার্ট সাইবার জেনিংসের কাছে পাঠানো যেত, উনি এখন নাই, কিন্তু উনি কিন্তু ভার্ডিক্টটা দিতেন যে আপনার গণভোট মেনে নিতে হবে। গণভোট না মেনে নেওয়া মানে হলো কি উদ্দেশ্য বিএনপির? আমি খুব সংক্ষেপে বলবো, উদ্দেশ্য হলো যে জুলাই সনদকে নেগেট করে দেওয়া। তারা যে সমস্ত নোট অফ ডিসেন্টগুলি দিয়েছিল,
সেগুলি গণভোটে পাশ হয়েছে। এবং আপনারা যদি নোট অফ ডিসেন্টগুলি দেখেন, তাদের 8টা নোট অফ ডিসেন্ট দিয়েছে, প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটাই আপনার নির্বাহী বিভাগকে কি করে শক্তিশালী করা যায় সেই সমস্ত ব্যাপারে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল। যেরকম আপনার প্রাতিষ্ঠানিক কনস্টিটিউশনাল যে সমস্ত প্রতিষ্ঠান, তাদের যে অ্যাপয়েন্টমেন্টগুলি, সেগুলির জন্য যে একটা কনস্টিটিউশনাল কাউন্সিল করার কথা ছিল, সেটাতে ভেটো দিয়েছে, নো করেছে। এরকম 8টাই আমি দেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলি আপনার নির্বাহী বিভাগের ক্ষমতাকে সীমিত করে দেবে, সেটা তারা করেছে। এখন যেটা বিএনপি করছে সেটা হলো যে আপনার পুরনো পথে, সেই যে গান আছে না, পুরনো সেই সুরেকে যেন ডাকে দূরে, মনে হচ্ছে যেন সেই সুর বাজছে যে কী করে আপনার নির্বাহী বিভাগটাকে শক্তিশালী করে। এবং একটা জায়গায় নাকি স্যার সালাউদ্দিন বলেছেন যে সরকারকে শক্তিশালী করা উচিত, কারণ শক্তিশালী না হলে সরকার দেশ চালাবে কী করে। অথচ উনি ডেমোক্রেসির ফান্ডামেন্টাল প্রিন্সিপালটাই উনি ধরছেন না। সেটা হলো নিশ্চয়ই নির্বাহী বিভাগকে, বর্তমান দুনিয়াতে নির্বাহী বিভাগকে শক্তিশালী করা দরকার, কারণ অনেক সিদ্ধান্ত করতে হয় সরকারকে ভেরি কুইকলি। ওই ক্যাবিনেট, আজকাল আগেকার যুগে সেই ক্যাবিনেট গভর্নমেন্ট কিন্তু আর নাই, এটা প্রাইম মিনিস্টারিয়াল গভর্নমেন্ট হয়ে গেছে, ভেরি কুইক ডিসিশন বাই দ্য এক্সিকিউটিভ। কিন্তু তার মানে এই না যে এক্সিকিউটিভ আপনার সংবিধানের বাইরে কোনো কাজ করবে। যেরকম মানুষের ফান্ডামেন্টাল রাইটস করা, অন্যায়ভাবে অ্যারেস্ট করা, সেন্সরশিপ, বাক্সা ইত্যাদি ইত্যাদি যেগুলি মানুষের মৌলিক অধিকার, সেটাকে হাত দেবে না। রুল অফ ল থাকবে দেশে। মানে সরকারের ক্ষমতা শক্তিশালী, কিন্তু তাকে সীমিত করে রাখা, যেটাকে আমরা বলি লিমিটেড গভর্নমেন্ট। এনি ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ এ লিমিটেড গভর্নমেন্ট। তো সেখানে উনি নির্বাহী বিভাগকে এত শক্তিশালী করতে চাচ্ছেন যে আমরা হাসিনার যুগে ফেরত যাব বলে আমার সন্দেহ হয়। এখন কথা হলো যে সেই কতগুলি তাদের, আমার যেটা মনে হয়, আর একটা বলে আমি শেষ করবো এক্ষুনি, সেটা হলো